সবাইকে স্বাগতম আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা কথা বলবো এমন একটা মেগা প্রজেক্ট নিয়ে যা বাংলাদেশের অবকাঠামোগত ইতিহাসে আক্ষরিক অর্থেই এক নতুন যুগের সূচনা করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের বিশালত্ব, এর ভেতরের অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সামনের দিনগুলোতে আমাদের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা নিয়েই আজ আমরা গভীরভাবে আলোচনা করব। চলুন শুরুতেই এক নজরে দেখে নেই আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো কি কি। আমরা জানব বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে, পারমাণবিক শক্তি নিয়ে জনমনে যে ভীতি আছে তা নিয়ে কথা বলবো, বিস্তারিত জানব এর 5 স্তরের নিরাপত্তা ও কাচার প্রযুক্তি নিয়ে, এরপর দেখব সফলতার পথে বড় চ্যালেঞ্জগুলো কি, এবং সবশেষে আলোচনা করব বিকল্প জ্বালানি হিসাবে পারমাণবিক শক্তির ভূমিকা নিয়ে। পর্ব 1, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1,13,000 কোটি টাকা। সংখ্যাটা শুনলে কেমন যেন অবাক লাগে, তাই না? বাংলাদেশে একক কোনো অবকাঠামো প্রকল্প হিসেবে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ। এই বিপুল পরিমাণ অর্থ যে শুধু কংক্রিটের একটা কাঠামো দাঁড় করানোর জন্য খরচ হচ্ছে তা কিন্তু নয়, বরং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী এবং টেকসই একটা শক্তির উৎস নিশ্চিত করার জন্য এক বিশাল পদক্ষেপ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বিশাল বিনিয়োগ থেকে আমরা আসলে কি পেতে যাচ্ছি? রূপপুরে মূল শক্তি উৎপাদিত হবে রাশিয়ার তৈরি সর্বাধুনিক VVER-1200 মডেলের রিয়্যাক্টর দিয়ে। এই মডেলটি প্রযুক্তিগত দিক থেকে দারুণ উন্নত। এখানে মোট উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট, যা 1200 মেগাওয়াটের দুটি আলাদা ইউনিটে সমানভাবে ভাগ করা। কর্তৃপক্ষ বেশ আশাবাদী যে খুব শীঘ্রই এর প্রথম ইউনিটটি আমাদের জন্য বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল রিয়্যাক্টর প্রেশার ভেসল বা চুল্লি। পরমাণু বিজ্ঞানীরা এটিকে ভালোবেসে বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড বা হার্ট বলে ডাকেন। কেন জানেন? কারণ এই হৃৎপিণ্ডটি স্থাপন করার মানেই হল কেন্দ্রটি চালুর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাওয়া। এখানেই পরমাণু জ্বালানি পুড়িয়ে মূল শক্তিটা তৈরি হবে, ঠিক যেভাবে আমাদের শরীরের হৃৎপিণ্ড পুরো শরীরকে সচল রাখে। তবে শুধু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তো আর এত বিশাল একটা প্রজেক্ট একা একা দাঁড়িয়ে যায় না। এর পেছনে রয়েছে বিশাল এক মানবিক গল্প। 25,000 কর্মী দিন রাত এক করে অমানসিক পরিশ্রম করে প্রজেক্টটিকে আজকের এই রূপে নিয়ে এসেছেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, মহামারী করোনা ভাইরাসের সেই ভয়াবহ সংকটের মধ্যেও কিন্তু তাদের এই কাজ এক দিনের জন্য থেমে থাকেনি। পর্ব 2, পারমাণবিক শক্তি নিয়ে জনমনে ভীতি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনলেই আমাদের অনেকের মনেই একটা চাপা আতঙ্ক কাজ করে, তাই না? আর এই ভীতিটা কিন্তু মোটেও অমূলক নয়। ফুকুশিমা সহ বিশ্বের বড় 3টি পারমাণবিক দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি বিশ্ববাসীর মনে এখনও দগদগে। দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার যে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব, সেটাই মূলত এই বৈশ্বিক আতঙ্কের প্রধান কারণ। এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাবেক বিজ্ঞানী ড. শহীদ হোসেন খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি একটা মনস্তাত্ত্বিক স্ববিরোধিতার কথা তুলে ধরেছেন। ব্যাপারটা হলো, ভয় অনেক সময় না জানার কারণেও তৈরি হয়। মানুষ যখন শোনে যে পারমাণবিক কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তখন অনেকেই উল্টো সন্দেহান হয়ে পড়েন। তারা ভাবতে শুরু করেন, জিনিসটা যদি সত্যিই এতটা নিরাপদ হবে, তাহলে এত নিরাপত্তার আদৌ কি দরকার? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, তাই না? পর্ব 3, 5 স্তরের নিরাপত্তা ও ক্যাচার। তাহলে চলুন আসল কথায় আসি। রূপপুর কেন্দ্রটি আসলে ঠিক কতটা নিরাপদ? ফুকুশিমা দুর্ঘটনার পর বিশ্বজুড়ে কিন্তু পারমাণবিক নিরাপত্তার মানদণ্ড একেবারে পাল্টে গেছে। রূপপুরে ব্যবহৃত রাশিয়ার এই VVER-1200 মডেলে ফুকুশিমা পরবর্তী সর্বোচ্চ নিরাপত্তার মান অনুসরণ করা হয়েছে। এখানে দুর্ঘটনা রোধে পুরোপুরি 5টি আলাদা স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই 5 স্তরের নিরাপত্তা বলয় বাইরে যে কোনো আঘাত, এমনকি যদি সরাসরি কোনো বিমান হামলাও হয় কিংবা ভেতরে কোনো তেজস্ক্রিয় লিকেজ, সবকিছু আটকে দিয়ে মূল রিয়্যাক্টরকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সক্ষম। এই 5 স্তরের নিরাপত্তার সবচেয়ে চমকপ্রদ এবং চূড়ান্ত রক্ষাকবচ হল ক্যাচার বা কোর ক্যাচার। এটি মূলত একটি ফেল সেফ মেকানিজম। ব্যাপারটাকে খুব সহজে বুঝতে চাইলে একটা বিশাল কুয়া হিসেবে কল্পনা করতে পারেন, যা মূল রিয়্যাক্টরের ঠিক নিচেই বসানো থাকে। ধরুন, যদি কোনো কারণে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটিও ঘটে যায় এবং রিয়্যাক্টরের সবকিছু গলতে শুরু করে, তবু সেই গলিত তেজস্ক্রিয় পদার্থ মাটি বা বাতাসে মিশতে পারবে না, বরং তা এই কুয়ার ভেতরে গিয়ে পড়বে এবং সেখানেই স্বয়ংক্রিয়ভাবে সিল বা অবরুদ্ধ হয়ে যাবে। ফলে তেজস্ক্রিয়তা বাইরে ছড়ানোর আর বিন্দুমাত্র কোনো সুযোগই থাকবে না। নিরাপত্তার এই ইস্যুতে সরকারের অবস্থানও অত্যন্ত কঠোর। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের কথায় সেই কঠোরতাই ফুটে ওঠে। তিনি বলেছেন, মেক মোর সেফ অ্যান্ড মোর সেফ, অর্থাৎ
অতিরিক্ত অর্থ খরচ করে হলেও নিরাপত্তার প্রশ্নে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর একটা দারুণ তথ্য হল, বিশ্বজুড়ে নতুন যেসব প্ল্যান্ট তৈরি হচ্ছে তার মধ্যে বাংলাদেশ হল মাত্র তৃতীয় দেশ যারা এই অত্যাধুনিক কো-ক্যাচার প্রযুক্তিটি ব্যবহার করছে। পর্ব ৪, সফলতার পথে বড় চ্যালেঞ্জগুলো। তবে শুধু এত অত্যাধুনিক প্রযুক্তি থাকলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম বেশ কিছু বাস্তবসম্মত চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন। শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, সেই বিপুল বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার সক্ষমতাও কিন্তু আমাদের থাকতে হবে। গ্রিডের ফ্রিকোয়েন্সিতে যদি বড় ধরনের ওঠানামা হয় তবে কেন্দ্রটি চালানোই মুশকিল হয়ে পড়বে। তাছাড়া দক্ষ অপারেটর তৈরি করা, অত্যন্ত স্পর্শকাতর জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য আমাদের রেগুলেটরি বডিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, এগুলো প্রত্যেকটি এক একটি বিশাল বড় পরীক্ষা। এর সাথে ড. শহীদ হোসেন আরও একটি গুরুত্বপূর্ণ দিকের কথা মনে করিয়ে দিয়েছেন। সেটি হল কোয়ালিটি কন্ট্রোল বা কঠোর মান যাচাই। নির্মাণের প্রতিটি পর্যায়ে, তা সে প্রেশার ভেসেল হোক, বিভিন্ন পাম্প হোক বা এর ভেতরের অসংখ্য ভালভ হোক, সব কিছুর নিখুঁত তদারকি প্রয়োজন। যেহেতু আমাদের দেশে এখনও নিজস্ব দক্ষ এবং পারদর্শী জনবলের বেশ অভাব রয়েছে, তাই এই স্পর্শকাতর কাজগুলোর জন্য বর্তমানে পুরোপুরি রাশিয়ান বিশেষজ্ঞদের উপরই নির্ভর করতে হচ্ছে। পর্ব ৫, বিকল্প জ্বালানি হিসেবে পারমাণবিক শক্তি। বর্তমানে বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি নিয়ে একটা তীব্র বিতর্ক চলছে এবং সম্পূর্ণ বিপরীত দুটি চিত্র দেখা যাচ্ছে। একদিকে ফুকুশিমার পর অনেক দেশই ভয়ে পারমাণবিক শক্তি থেকে সরে আসার চেষ্টা করছে। অন্যদিকে মজার ব্যাপার হল, নিরাপত্তা নিশ্চিত করতে পারলে পারমাণবিক শক্তি কিন্তু কোনো কার্বন নিঃসরণ করে না। তাই একে একটি চমৎকার পরিবেশবান্ধব বিকল্প হিসেবেও বিবেচনা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই ভয়াবহ যুগে তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে অনেক দেশ তাই নতুন করে এই পারমাণবিক শক্তিকেই আপন করে নিচ্ছে। রূপপুরের কাজ শেষ হওয়ার পর আমাদের দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখন জলবায়ু পরিবর্তনের চরম হুমকিতে থাকা এই বিশ্বে বিকল্প শক্তির খোঁজে পারমাণবিক শক্তির এই বিশাল এবং জটিল বাস্তবতা সামাল দেওয়ার জন্য আমাদের অবকাঠামো এবং জনবল কি সত্যি পুরোপুরি প্রস্তুত? এই প্রশ্নটি আজ ভাবনার খোরাক হিসেবে রেখে যাচ্ছি। আজকের এই বিশ্লেষণটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।